ঈদের পরে আমি খুব ইমপ্রেসড যে আমাদের বাংলাদেশে এত সুন্দর চকোলেট হচ্ছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আল ফারুক। আমার সাথে আছে মুকুল ভাই। ইনি পাউসারের মুকুল ভাই না, এটা আমার আরেক মুকুল ভাই। আমরা বলছি ঢাকা বাংলাদেশ থেকে। আমরা আজকে যাচ্ছি ফল মেলা দেখতে। আজকে হলো ফার্ম গেটে যে ফল মেলা হয় তার শেষ দিন, আর জাতীয় ফল মেলা। ভাই এখানে তুমি গেছিলে এর আগে? আমি গতকালকে গিয়েছিলাম। গতকালকে যে কিছু আম কিনলাম এবং অসাধারণ সুন্দর এবং এমন কিছু ফলের সাথে পরিচিত হলাম যেটা আমি কখনোই দেখি নাই। যে নতুন নতুন কিছু বিদেশি ফল আমাদের বাংলাদেশে উৎপাদিত হয়, এটা আমি কল্পনা করা যায় না। সবচেয়ে মজার বিষয় যেটা গোল ফলও দেখছি, যেটা গোল পাতার যে একটা গাছ আছে আমাদের সুন্দরবনে, সেই গোল ফলও আমি দেখলাম গতকালকে। আমার কাছে খুব ভালো লাগলো। খাইছিলা কোষ? না, খাইতে পারি নাই, তবে দেখছি, আমার কাছে ভালো লাগছে। এটা থাইল্যান্ডে প্রচুর বিক্রি হয় এবং আমি শেষ টাইম দেখেছিলাম যখন সুন্দরবন বেড়াতে গিয়েছিলাম, তখন দেখেছি যে সুন্দরবন যে গোলপাতা এটার মধ্যে এটা হয়ে আছে। এখন এই যে এই ফল মেলায় যে এইটা থাকবে এটা আমি আশা করি নাই। তবে ভাই আমি তো আশা করি যে যতগুলো ফল আছে এগুলি সবগুলো আমি চিনব। হ্যাঁ, অবশ্যই। তবে সবচেয়ে মজার বিষয় হলো এখানে আপনার ফল দেখবেন প্রদর্শনীও আছে, আবার কিছু কিছু ফল আছে যখন আমাদের এখন যেটা বলে মধুমাস। মধুমাস তো শেষ, মধুমাস চলছে অলরেডি। আমাদের ফলগুলি অথবা সিজন পরিবর্তনের কারণে হয়তো বা এটা পাকার ইয়াটা একটু টাইমিংটা একটু হেরফের হয়েছে। বাট হ্যাঁ, জ্যৈষ্ঠ মাস শেষ হইলো, কিন্তু আমাদের আম মূলত পাকে কিন্তু ওই জ্যৈষ্ঠর শেষের দিকে বা আষাঢ়ের দিকে এখন আম বিভিন্ন প্রজাতির আমগুলি পাকতেছে। হ্যাঁ, বিভিন্ন প্রজাতির কারণে এটা টাইমিং এর হেরফের হয়ে যায় আর কি। তবে কাঁঠাল, তারপরে আপনার লিচু, আম, বিভিন্ন প্রজাতির আম, আমার ধারণা যে এখানে মিনিমাম হইলো 100 প্রজাতির আম আছে কমপক্ষে। যে যদিও আমি কাউন্ট করি নাই, কমপক্ষে 100 প্রজাতির আম আছে। তোমার প্রিয় কোনটা? আমার প্রিয় সবচেয়ে, আমি আমের মধ্যে সবচেয়ে বেশি পছন্দ করি আম্রপালিটা, আমি খুব পছন্দ করি আম্রপালি। আর হলো ফ্লেভারের জন্য ল্যাংড়া, কিন্তু খাওয়ার জন্য টেস্ট আমার কাছে মনে হয় যে আম্রপালি। থ্যাংক ইউ। আমার কিন্তু আসলে অন্য অনেকগুলোর কারণের আর একটা বড় কারণ হলো যে বাংলাদেশে এসে এই যে ফ্রেশ ফ্রুটস, আম, জাম, কাঁঠাল, লিচু এগুলো খাওয়া। আমেরিকাতে কিন্তু আমরা 12 মাসই আম পাই, কিন্তু সেই আমের কোনো স্বাদ নাই। মনে হয় যেন মোম খাচ্ছি, মিষ্টি মোম। এটা ভারত থেকেও যায়, কিন্তু আসলে কারণটা হলো সে আমাদের আমেরিকাতে যে আমগুলো যায় সেগুলোকে সেদ্ধ করা হয়। একেবারে সেদ্ধ করা হয় না, কিন্তু ভিতরে যেন কোনো পোকা না থাকে। আপনার দুধ যেমন প্যাস্টোরাইজ করা হয়, সিমিলার একটা প্রসেস। সেটাকে ভিতরে টেম্পারেচারকে অনেক হাই করা হয় যেন কোনো লার্ভা অথবা কিছু যদি থাকে সেটা যেন মরে যায়। এতে হয়তো আমের কিছুটা স্বাদ নষ্ট হয়ে যায় আমি মনে করি। আরেকটা ব্যাপার হলো যে স্টোরেজ করা হয় অনেক দিন ধরে, যার জন্য এই আমের কোনো স্বাদই থাকে না আর বিস্বাদ। কিন্তু তারপরও মনের সাইকোলজিক্যালি যে একটা স্যাটিসফ্যাকশন সেটা আমরা পাই। কিন্তু এখানে এসে বাংলাদেশে যে লিচু খেলাম আর যে আমের যে ফ্লেভার, যে স্বাদ, সুবহানাল্লাহ, এটা আসলে কোনো কম্প্যারিজন হয় না আমরা আমেরিকার যে আম খাই তার সাথে। এই যে সামনে প্লাস্টিকের ব্যাগের ভিতর সবার সামনে আমাদের ল এনফোর্সমেন্ট বলেন, জনগণ সবার সামনে এইভাবে ওপেনলি প্রচণ্ড গরমে এই প্লাস্টিকের ব্যাগের ভিতরে মাংস বহন করা হচ্ছে। এটা যাচ্ছে কোনো রেস্টুরেন্টে এবং সেটাই আমি আমাদের মতো সবাইকে খাওয়ানো হবে পচা মাংস। কারণ এই মাংস তো কোনোভাবেই ভালো থাকার কথা না, এটা পচে যাবে, এটা যেতে যেতেই পচে যাবে মাংস রেস্টুরেন্টে, তাও আবার প্লাস্টিকের ব্যাগে। তো জাতীয় ফল মেলা আমরা পৌঁছে গেছি। ন্যাশনাল ফ্রুট ফেস্টিভ্যাল অফ বাংলাদেশ।
আমাদের দেখতে পাচ্ছি যে যদিও সবই বাংলাদেশি প্রোডাকশন, কিন্তু এগুলো সবই বাংলাদেশে হয়, কিন্তু এগুলো একটাও আসলে সবই আমাদের বাংলাদেশি না। এটা দেশি বিদেশি ফলের জাত দেখানো হচ্ছে। তো এই চাম্বল ফল, এটা তো মানে সেই ছোটোবেলা দেখেছি, বড় হওয়ার পর আমি আর দেখি নাই। আর কাউ ফল, এটাও আরেকটা ফল যেটা আসলে বাংলাদেশে সহজে চোখে পড়ে না এখন আর। আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে বাংলাদেশের সব ফলই আমি চিনি, আসলে ঠিক না। এই যে পিনাট বাটার ফল, এটা কী জিনিস, এটা খেতে কেমন আমি জানি না, বাট এতে করম চা, এটা দিয়ে বাংলাদেশে ওই রং দিয়ে আর চিনি শিরা দিয়ে জাল করে তারপর চেরি হিসেবে বিক্রি করে। এটা একটা আনইউজুয়াল ফল যেটা সবাই চেনে না, এটা চাপালিশ। এটা এক ধরনের কাঁঠাল, টক। বেলম্বু সবাই চেনে, অনেকেই চেনে। কদবেল অত্যন্ত ছোটোটা দেখানো হচ্ছে, আসলে মনে হয় এখনও সিজন হয়নি, কালেকশন করা যায়নি এই জন্যে। এটা আলু বোখারা, যেটা নাকি প্লাম এক ধরনের, এটাই শুকিয়ে আলু বোখারা হয়। এই রক্তফল বা এই রক্তফলটা কি, এটা আমি জানি না। আর গাব তো গাব, আমরা ছোটবেলা থেকে খেয়ে আসছি। সাতকরা, হ্যাঁ, তো সাতকরা তো এটা এক সময় এটা আজ অজানা ছিল, কিন্তু আজকাল বাংলাদেশে বেশ পপুলার হয়ে গেছে। আগে শুধু সিলেটে এটা পপুলার ছিল। আর ডেউয়া তো সেজন্য দেখলাম। জারা লেবু, এখন এটা আমাদের ঘরে, আমার বাসায় যেটা হয়, এটা সেটা এক জাত বলে মনে হয় না। আসলে আজকে হলো আমাদের এই অনুষ্ঠানের শেষ দিন, এই জন্য অনেক ফলই একেবারে কালো হয়ে গেছে অথবা শুকিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, সুন্দর দেখা যাচ্ছে না। আর এই কোকো এখন মুক্তা কাছায় হয়। ওয়াও, সুবহানাল্লাহ, আমি যেটা জানতাম না যে বাংলাদেশে এই চকলেট হয়। বাংলাদেশে যে চকলেট প্রোডাকশন হয়, এটা আমার কোনো ধারণাই ছিল না, এখানে এসে আমি জানলাম। আসলে আমি অনেক নতুন জিনিস দেখতে পাচ্ছি যেটা আমার ছোটোবেলা আমি দেখিনি। আসলে এটাকে বলে ওয়েটে ফল। ওয়েটে ফলটা কী জিনিস আই ডোন্ট নো। জাম্বুরা, ভিয়েতনামিজ কাঁঠাল, আচ্ছা, এটা এখন 12 মাসই বাংলাদেশে হচ্ছে। দ্যাটস নাইস। আর এটা হলো বিলাতি গাব, ছোটোবেলা যেটা আমরা চিনে এসেছি বিলাতি গাব হিসেবে, এটা এখন এখানে দেখাচ্ছে। আচ্ছা, এটা হলো পেলা ফল, যেটা আমরা ছোটোবেলা টিপি ফল হিসাবে খেতাম, যেটাকে ওই যে একটা মালার মধ্যে তৈরি করে দিত নাকি, এটাই ওই যে মালা বানাতো যেটা। না না, এটা না, সেটা আবার কি জিনিস? সেটা টিপি ফল, কিন্তু আমাদের ছোটোবেলা আমরা যে মালার মতো বানিয়ে একটা ফল বিক্রি করতো, সেটা মনে করতে পারছি না ওটা আসলে কি নাম। আম, বিভিন্ন ধরনের আম, লিচু, ব্যানানা ম্যাঙ্গো, এটা তো মনে হয় ভিয়েতনামের ভ্যারাইটি। এগুলো ব্যানানা ম্যাঙ্গো, এটা আমার যতটুকু ধারণা ভিয়েতনামিজ। এটা কাটিমন। ফেমাস ফজলি আম। দেশি জাতের আম, আসলে দেশি জাত বললাম, কিন্তু আমাদের দেশে যা আছে বেশিরভাগই তো দেশি জাত। এটা আর কি আমাদের ন্যাচারালি যেটা হয়ে থাকে, জংলি আম ধরনের আর কি, সেটাই। এটা থাইল্যান্ডের একটা ভ্যারাইটি, এর নামই চিয়াংমাই। এই আমটার নাম ব্রুনাই কিং। এটা হিউজ সাইজের একটা আম। আমি খুব ইমপ্রেসড যে আমাদের বাংলাদেশে এত সুন্দর চকলেট হচ্ছে। বাংলাদেশে এখন হচ্ছে অ্যাভোকাডো, খুবই হেলদি একটা ফল, তবে এটা কিন্তু প্রচুর পানি, অনেক বেশি পানি ইউজ করে। ডিসপ্লেটা এটাও বেশ সুন্দর, নৌকার উপরে সব ফল দিয়ে ভরে দেওয়া হয়েছে। পার্সিমন আরও একটা ফল যেটা বাংলাদেশে হচ্ছে, আগে আমি কখনো দেখিনি ছোটোবেলা।
কফি বিন। কফি বিন কিন্তু বাংলাদেশে অনেক আগে থেকেই, মধুপুরে- শত শত বছর আগে থেকে কিন্তু বাংলাদেশে কফি চায়ের আগেও কিন্তু বাংলাদেশে কফি হতো। আচ্ছা, এই ফলটা পেকে নষ্ট হয়ে গেছে অনেকগুলোই, কিন্তু এটার ভিতরটা কীরকম দেখি। এই যে এরকম চাপালি না কি একটা নাম এটা কাঁঠালের মতো, আগে যেটা বলেছিলাম চাপালিশ। প্যাশন ফ্রুট, বাংলায় বলে ট্যাং ফল। এটা দিয়ে কক্সবাজারে মাঝে মধ্যে দেখেছি এরা শরবত বানিয়ে বিক্রি করে। বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের আম, নামও শুনিনি জীবনে কখনো। সুন্দরী, রেড কিং, তারপরে বান্দিগৌরি আমের নাম হয় জানতাম না। কোয়ালক, এখন যেমন এটার নাম বগলাগটি, ফজলি, আনোয়ার রাতাউল, এটা নাম শুনেছেন কেউ কিনা আমি জানি না। জাদু ভোগ জীবনের প্রথম। রানী পছন্দ, ওয়াও। এটা একটা জায়গায় পাওয়া যায় এই তথ্য। তো এখানে শুধু যে ডিসপ্লে হচ্ছে তাই না, বিভিন্ন স্টলে বিক্রির ব্যবস্থাও আছে। আচ্ছা, আমি ওই যে কে দিতে হ্যাঁ একটু আইস ছিল ভালো, ভাই একটু আইস দেন। হ্যালো বলেন। মাশরুমের যে ফিরনি হয়, আমরা তো স্যুপ খাই সব সময়, তারপরে এটা খাই ওইটা খাই, কিন্তু মাশরুম রোল আছে, আর চাইনিজ বিভিন্ন ধরনের সবজিতে আমরা খাই, কিন্তু এটা যে ফিরনি হয় আমি জীবনের প্রথম শুনলাম। বাইরে কি খেয়ে দেখবো নাকি? এখন এই মাশরুমের ফিরনি, এর মধ্যে তো বেশ বাদাম টাদাম দেওয়া আছে, তো দেখতে বেশ লোভনীয় মনে হচ্ছে। ভাই এটা কি মাশরুম, কি ধরনের মাশরুম এটা? জীবনে প্রথম খাচ্ছি মাশরুমের ফিরনি। টেস্ট করে বলেন কেমন হয়েছে। এটা কি চাল দেওয়া আছে নাকি? এটা আসলে আমার কাছে মনে হয় এটা ফাঁকিবাজি, এই জন্য ফাঁকিবাজি। এটা মোস্টলি চাল, তার মধ্যে অল্প একটু মেবি 10% মাশরুম দেওয়া আছে না, মেবি 10% মাশরুম। আমার ধারণা ছিল সমস্তটাই মাশরুমের তৈরি, আসলে সমস্তটাই মাশরুমের তৈরি বানানো সম্ভব। যাই হোক, একটু ডিসঅ্যাপয়েন্টেড, কারণ এক্সপেকটেশন ছিল যে সম্পূর্ণ মাশরুমের একটা ফিরনি খাবো, কিন্তু খেতে মজা। আসলে আমাদের খাবারের যে নামকরণ সেটার সম্পর্কে আমাদের খুব একটা ধারণা নাই। একটা খাবারে যদি আপনি নাম দেন মাশরুম ফিরনি, সেটার আপনার 70 to 80% হতে হবে মিনিমাম মাশরুম। আপনি যদি শুধু 2-1 ফোঁটা মাশরুম দিলেন আর পুরোটাই ভাত অথবা চাল, সেটা মাশরুম ফিরনি হয় না। এটা আমি বোঝাতে চাইলাম, উনি বুঝেন না, এটা তো মাশরুম দেওয়া আছে কিন্তু এটা মাশরুম ফিরনি না। বিভিন্ন জাতের মাশরুম আমরা দেখতে পাচ্ছি এখানে। আচ্ছা, এগুলো হলো পিঙ্ক ওয়েস্টার মাশরুম, আর মাশরুম কিন্তু এক্সট্রিমলি হেলদি। আপনার বিশেষ করে ইভেন যাদের ক্যান্সার টিউমার আছে, এই সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট অথবা রিসার্চে দেখা গেছে যে এই মাশরুম খেলে আপনার সেই টিউমার পর্যন্ত শ্রিঙ্ক করে, ছোট হয়ে যায়। চায়না 3 বেশি হবে, ছোট চায়না 3, এর নাম বাংলা 3 কেন হইল না বুঝলাম না। বাংলা 3 বানানো জানা নাম? ছোট বীজ
কিন্তু আমি দিনাজপুরের যেটা খেলাম যেটার স্বাদ ভালো, আমি অনেক মিষ্টি, কিন্তু যে ফ্লেভার সেটা আমি দিনাজপুরটা অনেক বেশি পেয়েছি। আসলে বোম্বাই লিচুনিতে যে কথাটা বললাম, বোম্বাই না, চায়না 3, এর নামটা আসলে কোত্থেকে এসছে আমি শিওর না। মেবি এটা চায়না ভ্যারাইটি হতে পারে, সেখান থেকে হয়তো এর নাম আসছে চায়না 3। শুরুতে যে কনফিডেন্স নিয়ে এসেছিলাম যে আমি বাংলাদেশের সব ফল চিনি অথবা আমি সবই চিনব, ধারে কাছেও নাই। অনেক ফলই আমি জীবনে কখনোই দেখি নাই, যেটা আমি এখানে এসে দেখেছি। নতুন দেখলাম অনেক ফল। তো আমি যতটুকু এনজয় করবো আশা করেছিলাম তার সাথে বেশি এনজয় করেছি। আর মজার ব্যাপার হলো, অ্যাকচুয়ালি মজার ব্যাপার না, আমি থ্যাংক ইউ দিতে চাই আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে, যে তারা যেই ফলগুলো এখনও সিজনের না, এখনও হয়নি, এখন শুরুই হয়নি, সেগুলো তারা কালেক্ট করেছেন এবং কালেক্টর আমাদের সাথে শেয়ার করেছেন। আমি এবং আমার মতো বাংলাদেশে যারা আছেন, বিদেশিও, তারা কিছুটা জ্ঞান অর্জন করতে পেরেছেন বাংলাদেশের বিভিন্ন ভ্যারাইটি। মাশাআল্লাহ, এত ডিফারেন্ট ভ্যারাইটি, এত ডিফারেন্ট টাইপস অফ ফ্রুটস আমাদের বাংলাদেশে আছে, ট্রুলি অ্যামেজিং। বাংলাদেশি হয়েও যার অনেক ফলেরই আমাদের সাথে পরিচিত না আমরা। আরেকটা ব্যাপার হলো যে আসলে এগুলো যদিও আমরা দেখলাম, কিন্তু বেশিরভাগই কমার্শিয়াল অ্যাভেলেবল না। তো কথা বলে জানলাম যে তারা যদি আগ্রহ দেখে মানুষের মধ্যে, তাহলে কমার্শিয়ালি অ্যাভেলেবল করার ব্যবস্থা করবো অথবা কমার্শিয়াল প্রোডাকশন শুরু হবে। ভাই, তোমার কেমন লাগলো? অসাধারণ। আসলে আমি ফল মেলায় প্রতি বছরই এটা তারা করে প্রদর্শন করে, বাট আমি এই প্রথম আসলাম ফল মেলাতে, যেটা জাতীয়ভাবে ফল মেলা যেটা প্রদর্শনী করা হলো। অসাধারণ। এমন কিছু ফল আছে যে ফলগুলি আমি নিজেও চিনি না, এগুলির সাথে আমি পরিচিত হইতে পারলাম। আমার মনে হয় যে সবারই এই ফল মেলায় আসা উচিত, বিশেষ করে বাচ্চাদের। তারা অনেক ফলই আছে চিনে না, যে আমাদের বর্তমান প্রজন্মের যে সবার প্রজন্ম আছে তারা কিন্তু এই ফলের সাথে পরিচিত নয়। তা আমি মনে করি তাদের শেখার জন্য, জানার জন্য আমাদের দেশে এই ফল উৎপাদন হইতে পারে, এটা আমাদের সরকারের যে উদ্যোগ আছে এগুলি ছড়িয়ে ছিটিয়ে দেওয়া উচিত, যে আরও ভালোভাবে উৎপাদন করা যায়, বা এগুলির যেই আমাদের দেশে যেইভাবে কৃষি সম্প্রসারণ হচ্ছে আর ভবিষ্যতে আরও যেন ভালোভাবে হয়, সেই জন্য সবার উদ্যোগী হওয়া উচিত। ধন্যবাদ সবাই। থ্যাংক ইউ ভাই। আমার কাছে আমি যেটা দেখে সবচেয়ে বেশি ইমপ্রেসড হয়েছি সেটা হলো চকলেট। আমরা একদিন যাবো চকলেট দেখতে, নাকি? যেখানে প্রোডাকশন হয় আমরা যাবো ইনশাল্লাহ দেখতে, এবং অ্যামেজিং এক্সপিরিয়েন্স হবে সেটা একটা। আর আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। মুকুল ভাইকে ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য এবং এখানে নিয়ে আসার জন্য। ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ফি আমানিল্লাহ। আমরা আসছি কেরানীগঞ্জের আরশিনগর। আমি জানি আমি নিজে এক পাগল, এবং আমি এটাও জানি যে আমার মতো পাগল দুনিয়াতে আরও কয়েকজন আছে, কিন্তু তার একজনের সাথে যে আমার পরিচয় হবে এটা আমি কখনো আশা করি নাই। সে আমার সাথে আরেক বড় পাগল, এবং আমি তাকে আমার সাথে বড় পাগলের সম্মানিত করলাম। কেন পাগল বললাম সেটা একটু পরেই বুঝবেন। আসছি একটা লেদার ফ্যাক্টরিতে। লেদার ফ্যাক্টরি মানে লেদারের প্রোডাকশন ফ্যাক্টরিতে বিভিন্ন ধরনের লেদারের জিনিসপত্র তৈরি হয়, বেল্ট অথবা মানি ব্যাগ। আর এই ভাই আসছে একেবারে তার হাতে তৈরি নাইফের শেথ তৈরি করতে, মানে নাইফ যে রাখবে তার লেদার পাউচ তৈরি করার জন্য। ভাইয়ের যে ছুরির সাথে যে ফ্যাসিনেশন, আমার যে ফ্যাসিনেশন, সেই তার সাথে আনবিলিভেবল। সেই রেল লাইনের স্টিল থেকে এই ছুরিগুলি আমি যেখানে বানিয়েছিলাম সেখান থেকে সেই মিস্ত্রি দিয়ে বানিয়েছে এবং পলিশ করেছে। যে পলিশের যে কোয়ালিটি এবং এই যে হাতের বাটলগুলো, এটা কাস্টম মেড এটা, এবং এইটা হলো আমার স্পেশাল অর্ডার ছিল। এটা ভাই আমাকে একটা বানিয়ে দিয়েছে এবং তার নিজের জন্য বানিয়েছে, এবং এর জন্য এখন লেদারের কেজ বানাবে, যেটাকে ইংরেজিতে বলে অ্যাকচুয়ালি সেট, সেটা বানাবে এখন। বললাম পাগল বলার বিভিন্ন কারণ আছে। নাম্বার ওয়ান, একটা নাইফ বানাতে যে কতগুলি স্টেপ। নাম্বার ওয়ান, সেই দোলাই খাল থেকে এসে রেল লাইনের স্লিপার কিনেছে, তারপর সেটা কাটানোর জন্য আবার কোথায় যাওয়া হয়েছে, ওই দোলাই খালে যে আবার কাটাতে হয়েছে, তারপর সেটাকে কেটে আবার দোকানে নিয়ে এসে নাইফ বানানো হয়েছে। তারপর পলিশ করতে গিয়েছে আবার আরেক দোকানে, সেটা পুরান ঢাকায় না, সেটা হলো আপনার কচু খেতে। আচ্ছা,
তারপরে এই যে হাতের স্পেশাল বাটল, এটা কিন্তু বাজার রোডে, মিরপুর মাজার রোড, এটা কিন্তু সব জায়গায় সবাই বানাতে পারবে না, সে এটা বানিয়ে নিয়ে এসছে। এখন চামড়ার কভার বানানোর জন্য হয়েছিল আবার ও আপনার শ্যামল ইয়াতে মোহাম্মদপুরে। আচ্ছা, এই এটা এই রিপিটগুলো আবার মোহাম্মদপুরতে বানানো হয়েছে। কাজেই এটা যে এই পরিশ্রম একটা মানুষ করতে পারে একটা নাইফের জন্য, এটা আমার ধারণাই ছিল না। এই জন্য তাকে আমি বলেছি পাগল নাম্বার 1, আমি পাগল নাম্বার 2। তো এই হলো এই ভাইয়ের রিসেন্ট নাইফ যে প্রোডাকশন করেছেন। তা আমরা সেই কেরানীগঞ্জের আরশিনগর এসেছি এই লেদার ফ্যাক্টরিতে লেদারের কেস বানাতে। আপনারা আপনাদের নিজেদের চুরির জন্য এরকম কেস বানাতে চান, কিন্তু আসলে এটা একটা কমার্শিয়াল জায়গা, এখানে কিন্তু ইন্ডিভিজুয়াল কোনো কাজ করা হয় না। এটা আমাদের পূর্ব পরিচিত এবং আমাদের যে রিলেশনশিপ সেখান থেকে উনি আমাদেরকে করে দেবেন। তো কাজেই আমি ঠিকানা শেয়ার করব না, অথবা যেহেতু এটা একটা আগে বলেছি কমার্শিয়াল প্রপার্টি, তারা কখনোই একটা পিস দুইটা পিস বানাবেন না। এটা হলো যে লেদারের যে প্রোডাক্টগুলো হয়, বেল্ট অথবা ওয়ালেট, তার সাইডে যে রঙটা থাকে সেটা লাগানো হবে এটা দিয়ে। হ্যাঁ বাবা, পুরাই স্কিল্ড। দেখি কেমন দেখাচ্ছে একটু। ও ওয়াও, খুবই সুন্দর দেখা যাচ্ছে। থ্যাংক ইউ, গুড জব। এখন এই ভাই আমাকে তার ফ্যাক্টরি দেখতে এসেছি, আমাকে এই সুন্দর একটা ওয়ালেট, দুইটা ওয়ালেট দিয়েছে, অ্যাকচুয়ালি দুইটা ওয়ালেট দিয়েছে আমাকে গিফট হিসেবে। অবাক হবি, বাট বানাইছে মিরপুর থেকে, তারপরে এটা মানে কিনছিল ইয়া থেকে ওই দোলাইখাল থেকে। ব্যবহার খুব ভালো, মানে আমার ট্রেনে কইরা ফলাইছে মাথাটা রাউন্ড না রাউন্ড করলে হবে। এই হিসাবে কি বেঁচে হয়। এটা হলো এই শফিক ভাইয়ের দোকান, বিজনেস আর ঢাকা লেদার, আর তিনি শুধু কমার্শিয়াল অর্ডার, আপনি 1000 পিস অথবা আরও বেশি, সেটা তিনি। এটার নাম কি? ও SR হ্যান্ডিক্রাফট, ঢাকা লেদার না, সরি এটা ভুল নাম ছিল, SR হ্যান্ডিক্রাফট। তো যে কোনো কিছু সব আসলে একেবারে মানে টপ কোয়ালিটির লেদার। আর তো দেখলাম তাদের প্রোডাক্ট মাশাআল্লাহ খুবই ভালো কোয়ালিটির প্রোডাক্ট, আর আমাকে যে গিফট করেছে এই জন্য বললাম না, আসলেও তাদের প্রোডাক্ট খুবই ভালো এবং টপ ক্লাস। এখন আমরা এসেছি ধানমন্ডিতে, দুপুরের লাঞ্চ দুপুরেই করে, যাই হোক অভ্যাস হয়ে গেছে বলতে যে দুপুরের লাঞ্চ, আমরা লাঞ্চ করতে এসেছি ধানমন্ডি। এই গরমে খুব ইচ্ছা ছিল যে একটু ভাত মাছ খাই, বিরিয়ানি পোলাও কুরমা এসব খাওয়ার কোনো ইচ্ছা ছিল না। কাছে আমরা এই রেস্টুরেন্টে এসেছি, আমরা দেখি, এখানে আমি কখনো আসিনি, আমার ফার্স্ট টাইম। ধানমন্ডি কাবাব এন্ড রেস্টুরেন্ট। বিভিন্ন ধরনের ভাত, ভর্তা, মাছ এখানে পাওয়া যায় এবং বেশ ভিড়, আপনার কোয়াইট ক্রাউডেড। এখন বাজে দুপুর 3টা, তারপরেও অনেক বেশ ভিড়। সরি খেতে পারলাম না, কারণ মেনু আছে কিন্তু বেশিরভাগ মাছ নাই, বেলে মাছ নাই, ইলিশ মাছ নাই, তারপর মানে চাষের মাছ ছাড়া আর কোনো সাধারণ মাছই নাই, পোয়া মাছ নাই, লিস্টে আছে কিন্তু নাই। তারপর সবই চাষের মাছ, এর বাইরে কোনো মাছ নেই। বাইম মাছ চাইলাম, বাইম মাছও নাই, বললো যে ওইটা এখন নাকি পাওয়া যায় না, অথচ গতকালকে আমি বাইম মাছ খেয়েছি। এখন তো আসছি স্টার কাবাবে। শেষবার আমরা স্টার কাবাব গিয়েছিলাম সে পুরান ঢাকার, সেখানে কাচ্চি খেয়ে যে লজ্জা পেয়েছিলাম। আই হোপ ভাত খেলে এখানে এত খারাপ লাগবে না। কিসমতে কি আছে আল্লাহ জানে, এক লাঞ্চের জন্য এত জায়গায় ঘুরতে হবে এটা বিশ্বাস করি নাই। এই স্টার কাবাবে কোনো ভাত মাছের ভাত অথবা কোনো কিছুর কোনো ব্যবস্থা নাই, শুধু কাবাব আর নান রুটি এই ধরনের কিছু আর কি।
স্ন্যাক্স, এটা আসলে স্ন্যাক্সের একটা জায়গা, রেগুলার রেস্টুরেন্ট হিসেবে বলা যায় না। একটা লাঞ্চ, সেই লাঞ্চ যে এত হ্যাকটিক হতে পারে এটা আমার ধারণা ছিল না। আমি ওই ধানমন্ডি রেস্টুরেন্টে যে শুধু ডাল ভাত একটা উস্তা ভাজি খাওয়ার জন্য রাজি ছিলাম, কিন্তু ভাই রাজি হয় না, বলে যে খালি ডাল ভাত খাবেন। শুধু ডাল ভাত খেলে তো হবে না, বাঙালি যে প্রিয় মাছ তো খেতে হবে সাথে, মাছে ভাতে বাঙালি। মাছে ভাতে বাঙালি, আমাদেরকে মাছ খেতেই হবে। এক লাঞ্চের জন্য আমি আমার জীবন এত ঘোরাঘুরি করি নাই। এখন আরও একটা স্টার কাবাব ধানমন্ডিতে, যেটা অরিজিনাল আসল একদম প্রথম দিকে যে ধানমন্ডি স্টার কাবাব, সেখানে এখন যাচ্ছি। দেখি কিসমতে কি আছে, কিসমতে আদতেও আমাদের লাঞ্চ আছে কিনা আল্লাহ ভালো জানে। এখানে আসছি, কিন্তু যে ক্রাউড, এখানে আমাদের জায়গা খুঁজে পাওয়া বিরাট সমস্যা। একতলা, দোতলা, তিনতলা সব জায়গাতেই একই অবস্থা, সেম ক্রাউড। তো ফাইনালি আমরা সিট পেয়েছি। তো আমরা অর্ডার দিলাম ডাল, রূপচাঁদা আর ভাত। হাবাইত্তার মতো খাইছি, অনেক হাঙ্গরি ছিলাম। এখন বাজে 4টা বাজে, সেই একটার লাঞ্চ 4টার সময়, আর ব্রেকফাস্ট করেছি আমি সেই সকাল 6টায়। কাজেই হাঙ্গরি হওয়াটা কি বলে যুক্তিযুক্ত না যুক্তিযুক্ত শব্দটা ঠিক হলো না, যাই হোক যৌক্তিক। যুক্তিযুক্ত আর যৌক্তিক একই কথা। যাই হোক, দেখুন এদের আমি মাছ ভাত খেতে চেয়েছিলাম, রূপচাঁদা খারাপ ছিল না, তবে ডালটা ছিল ডিসঅ্যাপয়েন্টিং। সাধারণত রেস্টুরেন্টের ডাল খুব মজার হয়, কিন্তু এই ডালটা পাইন্না ডালের মতো ছিল, অনেক ঘন ছিল দেখতে, কিন্তু স্বাদ ছিল না, কোনো স্বাদ ছিল না। লবণ দেওয়া হয়নি ঠিক মতো, তারপর অন্যান্য মশলা যেগুলো দেওয়া হয়, যে বাগার, সে বাগারের কোনো ফ্লেভার ছিল না। যাই হোক, লাঞ্চ খেয়েছি আলহামদুলিল্লাহ ফাইনালি।